শুভ সকাল বন্ধুরা। আজ হলো 15 এপ্রিল বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কৃত্রিম বন্যায় জলের তলায় দোলাইয়ের কাটাখাল বর্জালেঙ্গা সড়ক চরম দুর্ভোগ। দোলাইয়ে ব্যাংকের গ্রাহক সেবা প্রতিনিধির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা। শিলচরে ট্রাফিক পুলিশের উপর হামলা, আটক অটো চালক। কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রভর্তি সংকট ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ। নয়ডায় উত্তাল শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাথর বৃষ্টি। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, হরমুজ অবরোধ নিয়ে আমেরিকাকে কড়া বার্তা চীনের। এবং সর্বশেষ খবরটি হলো ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা রাশিয়ার। এবারে শুনুন বিস্তারিত খবর। বর্ষা শুরু হওয়ার আগেই সামান্য বৃষ্টিতে কৃত্রিম বন্যায় ভাসছে ধলাই জেলার কাটাখাল বর্জালেঙ্গা পূর্ত সড়ক ও সংলগ্ন দারবি চা বাগান এলাকা। সড়কের বিস্তীর্ণ অংশ জলের নিচে তলিয়ে যাওয়ায় নিত্যদিনের যাতায়াত কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এই সড়কটি ধলাই বিধানসভার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে সহজেই আসাম বিশ্ববিদ্যালয় ও হাইলাকান্দির সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। তবে বর্তমানে সড়কের বেহাল দশার কারণে সেই যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। জানা যায়, তৎকালীন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের আমলে সড়ক নির্মাণের অনুমোদন মেলার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছিল, কিন্তু অভিযোগ অপরিকল্পিত নির্মাণ ও দুর্বল নিকাশি ব্যবস্থার ফলে সড়কটি এখন সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত প্রায় 15 বছর ধরে জমা জলের সমস্যায় ভুগছেন দারবি চা বাগান সহ দোলাই বিধানসভা এলাকার মানুষ। অর্জুন মাল ও রিঙ্কু সাবর সহ বহু বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিবারই আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন দেখা যায় না। বছরের পর বছর একই সমস্যা চলতেই রয়েছে। সমস্যার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে পেঁচাপড়া নালার বেদখলের বিষয়টি। অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি প্রায় 200 মিটার নালা দখল করে রাখায় স্বাভাবিক জল নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকার জলাবদ্ধতা তৈরি হয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। উল্লেখ্য, গত বছর এই সমস্যার সমাধানের দাবিতে স্থানীয়রা জেলা প্রশাসন ও খণ্ড উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দাখিল করলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরবর্তী খবরটি হলো দোলাইয়ে ব্যাংকের গ্রাহক সেবা প্রতিনিধির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ভাগাবাজার শাখার এক গ্রাহক সেবা প্রতিনিধির বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইকবাল হোসেনের বিরুদ্ধে 2টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ধলাই থানায় লিখিত এফআইআর দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী প্রায় 3 বছর আগে সংশ্লিষ্ট মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ভাগাবাজার শাখা থেকে মোট প্রায় 3 লক্ষ টাকার ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে তারা নিয়মিতভাবে প্রতি মাসে গ্রামের সিএসপি কেন্দ্রের মাধ্যমে ইকবাল হোসেনের কাছে কিস্তির টাকা জমা দিয়ে আসছিলেন। চলতি 2025 সালে তারা সম্পূর্ণ ঋণ পরিশোধ করেছেন বলেও দাবি করেছেন। তবে সম্প্রতি পুনরায় ঋণের জন্য ব্যাংকে যোগাযোগ করলে শাখা কর্তৃপক্ষ তাদের জানায় এখনও প্রায় 1 লক্ষ টাকা বকেয়া রয়েছে। এই তথ্য জানার পর হতবাক হয়ে পড়েন গোষ্ঠীর সদস্যরা। তাদের দাবি, সমস্ত কিস্তির টাকা তারা সংশ্লিষ্ট সিএসপি প্রতিনিধির কাছেই জমা দিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি নিয়ে ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি তাদের দেখে সিএসপি কেন্দ্র বন্ধ করে বাইকে পালানোর চেষ্টা করেন। 4 জন মহিলা তাকে আটকাতে গেলে তাদের উপর দিয়েই বাইক চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। এরপর 2টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা একত্রিত হয়ে ধলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ মাধ্যমের সামনে তারা দাবি করেছেন তাদের জমা দেওয়া সম্পূর্ণ অর্থ দ্রুত ফেরত দিতে হবে, অভিযুক্ত ইকবাল হোসেনের সিএসপি কোড বাতিল করতে হবে, এলাকায় নতুন গ্রাহক সেবা প্রতিনিধি নিয়োগ করতে হবে। উল্লেখ্য, স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে তহবিল তছরূপের অভিযোগ এই প্রথম নয়।
অতীতেও একাধিকবার এমন অভিযোগ উঠলেও শাখা কর্তৃপক্ষের তরফে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পরবর্তী খবরটি হলো শিলচরে ট্রাফিক পুলিশের উপর হামলা, আটক অটো চালক। ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনায় অটো চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার অন্নপূর্ণা সেতুর সামনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, ট্রাফিক সিগন্যাল অমান্য করে অটো চালানোর অভিযোগে কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়িটি আটক করতে গেলে চালক মান্নানাথ ক্ষিপ্ত হয়ে ওঠেন। কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে তিনি দায়িত্বে থাকা পুলিশ কর্মীর উপর শারীরিকভাবে হামলা চালান বলে অভিযোগ। ঘটনার সময় আশপাশের মানুষজন দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাদের উদ্যোগেই বড় ধরনের অঘটন এড়ানো সম্ভব হয় বলে জানা গেছে। খবর পেয়ে শিলচর সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মান্নানাথকে আটক করে পাশাপাশি সংশ্লিষ্ট অটোটি বাজেয়াপ্ত করা হয়। পরে তাকে থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বেদব্রত বড়ুয়া। মঙ্গলবার বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৮ বছর। ১৯২৮ সালের ১৪ জুলাই জন্মগ্রহণ করা বেদব্রত বড়ুয়া ১৯৬৯ থেকে ১৯৭০ সালে ভারত সরকারের আইন ও বিচার বিভাগের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কলিয়াবর লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন। বেদব্রত বড়ুয়া কলিয়াবর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে ৩ বার জয়ী হয়ে লোকসভার সদস্য নির্বাচিত হন। প্রথমবার ১৯৬৭ সালে তিনি লোকসভায় নির্বাচিত হন। এরপর ১৯৭১ এবং পরবর্তীতে ১৯৭৭ সালেও তিনি পুনরায় নির্বাচিত হন। এছাড়া ১৯৬৯-৭০ সালে তিনি কেন্দ্রীয় আইন, বিচার ও কোম্পানি বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারে তিনি এই দায়িত্ব পালন করেন। পরবর্তী খবরটি হল, কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রভর্তি সংকট ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ। কাছাড় জেলার কালাইন এলাকায় ছাত্রভর্তির সমস্যাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম ও ষষ্ঠ শ্রেণীতে সীমিত আসন বরাদ্দের জেরে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ অভিভাবক ও পড়ুয়ারা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে নিজেদের দাবি জানান। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি শিক্ষাবর্ষে নবম ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য প্রায় ৬ শতাধিক ছাত্রছাত্রী আবেদন করে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ বাছাই করে মাত্র ২৫ জনকে নবম শ্রেণীতে এবং ৫০ জনকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে অধিকাংশ আবেদনকারী বাদ পড়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন ছাত্রছাত্রী ও তাদের পরিবার। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনের পথ বেছে নেন তারা। এদিকে ক্ষুব্ধ অভিভাবকরা সংবাদ মাধ্যমের সামনে তীব্র অভিযোগ তুলে বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ বেআইনিভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে ৫০ টাকা করে ফি আদায় করেছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাদের দাবি, সমগ্র শিক্ষার নিয়ম ও সরকারি গাইডলাইন অনুযায়ী প্রত্যেক যোগ্য ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে ভর্তি করানো বাধ্যতামূলক। সেখানে আসন সংকটের অজুহাত দেখিয়ে শতাধিক পড়ুয়াকে বঞ্চিত করা হচ্ছে। এটি শুধু অনৈতিকই নয়, শিক্ষার অধিকার লঙ্ঘনের শামিল বলেও অভিযোগ করেন অভিভাবকরা। পাশাপাশি তারা প্রশ্ন তুলেন, সম্প্রতি প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নতুন শ্রেণীকক্ষ নির্মাণের কাজ চলার পরও কেন ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা হচ্ছে না। এত বিপুল পরিকাঠামো থাকা সত্ত্বেও ভর্তি বন্ধ রাখা প্রশাসনের গাফিলতি নাকি পরিকল্পিত সিদ্ধান্ত, তা নিয়েও খুব উগরে দেন অভিভাবকরা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পরবর্তী খবরটি হল, বকেয়া বেতন এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে নয়ডার শিল্পাঞ্চলের শ্রমিকদের বিক্ষোভ দ্বিতীয় দিনে চরম রূপ নিল। মঙ্গলবার নয়ডার সেক্টর ৮০ এবং ১২১ নম্বর সেক্টরে
শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ইতিমধ্যে 300-র বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং 7টি এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে সেক্টর 80-তে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি মাসিক বেতন ন্যূনতম 20,000 টাকা করতে হবে। পুলিশ শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া বোঝানোর চেষ্টা করলেও হঠাৎই একদল বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দাবা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে সেক্টর 121-এর গাড়হি চৌখন্ডি গ্রামেও ব্যাপক উত্তেজনা চড়ায়। সেখানে পুলিশের গাড়িতে পাথর ছোড়া হয়। ভারী পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। উত্তরপ্রদেশের ডিজিপি রাজীব কৃষ্ণ জানিয়েছেন, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। এলাকায় শান্তি বজায় রাখতে আরআরএফ এবং পিএসির 15টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে প্রতিটি সেক্টরে নজরদারি চালানো হচ্ছে। পরবর্তী খবরটি হলো, হরমুজ অবরোধ নিয়ে এবার আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল চীন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ শুরু হতে এই বার্তা দিয়েছে বেজিং। চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনসাফ জানিয়েছেন, ইরানের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্কের পথে আমেরিকা যেন বাধা হয়ে না দাঁড়ায়। প্রতিরক্ষামন্ত্রী ডং জুন বলেন, ইরানের সঙ্গে আমাদের বাণিজ্য ও জ্বালানি চুক্তি রয়েছে। আমরা আশা করি অন্যরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তিনি আরও জানান যে হরমুজ প্রণালী চীনের জন্য সবসময় খোলা থাকবে। উল্লেখ্য, চীনের মোট তেলের চাহিদার প্রায় 40% এবং এলএনজি চাহিদার 30% সরবরাহ আসে এই পথ দিয়ে। ফলে ওই জলপথের উপর কোনো নিয়ন্ত্রণই মেনে নেবে না বেজিং। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের এই অবরোধের লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্যে পেট্রোডলারের একাধিপত্য বজায় রাখা এবং চীনের ইউয়ানের প্রভাব কমানো। গত 11 এপ্রিল ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কঠোর সিদ্ধান্ত নেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, ইরানি বন্দর অভিমুখী বা ইরান থেকে আসা সমস্ত জাহাজ এই অবরোধের আওতায় থাকবে। নিরপেক্ষ জাহাজ চলাচলের অনুমতি থাকলেও তাতে তল্লাশি চালানোর অধিকার রাখবে মার্কিন নৌবাহিনী। মূলত ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতেই এই চাল চলেছে হোয়াইট হাউস। অন্যদিকে চীন প্রথম থেকেই ওই অঞ্চলে যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করে আসছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।